পুরো অভিবাসীদেরকে একটি শত্রু শ্রেণীতে, একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি। এই যে আজকের আমেরিকার অর্থনীতি এত রমরমা, তার মূল কারণ, ড্রাইভিং ইঞ্জিন হচ্ছে এই ইমিগ্রেন্টরা, মানে ইমিগ্রেন্ট চিলড্রেনরা। মিলার সাহেবরা এবং ট্রাম্প সাহেবরা চিহ্নিত করছেন নন হোয়াইটদেরকে। সাদাদের নিয়ে তার সমস্যা নেই। আমরা অ্যাজ ইমিগ্রেন্ট কমিউনিটি কি করতে পারি? এই মুহূর্তে আমেরিকার প্রধান 10টি মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও কে 10টির 6জন হচ্ছে বিদেশ থেকে আসা ইমিগ্রেন্ট। ধন্যবাদ আরিফ, সবাইকে শুভেচ্ছা। আমরা এই প্রোগ্রামে কিন্তু গত 1 বছরে বা অনন্তকাল ধরে ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন পলিসি নিয়ে কথা বলেছি এবং মূলত নিন্দাই করেছি। কারণ বাস্তবে যা ঘটেছে, আমাদের অভিবাসী হিসেবে আমরা প্রত্যেকেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটি পরিকল্পনা হাতে নিয়ে কিন্তু ক্ষমতায় এসেছিলেন। কোনো লুকানো ছাপানো ব্যাপার না, এটা কোনো ষড়যন্ত্র না। উনি ক্ষমতায় এসেছিলেন এই বলে যে এদেশে বলগাহীন, অবাধ, নিয়ন্ত্রণহীন ইমিগ্রেশন সমস্যা। আমাদের দক্ষিণের সীমান্তে লক্ষ লক্ষ লোক এসে পৌঁছচ্ছে, যাদের অনেকে হয়তো ক্রিমিনাল, অনেকে ড্রাগ ডিলার্স, অনেকে নানা রকম রোগ শোকে আক্রান্ত, কোনো প্রমাণ ছাড়াই তিনি বলছেন, ধরে নিচ্ছেন এদের আগমনের ফলে আমেরিকা আক্রান্ত, ইনভেশনের মুখে পড়েছে আমেরিকা, কেমন। এবং সেই যুক্তিকে ব্যবহার করে কিন্তু তিনি ক্ষমতায় এসছেন। তার পরিকল্পনা ছিল প্রথম দফাতেই এবং দ্বিতীয় দফাতেও তিনি একই কথা বলেছেন, হচ্ছে যে তিনি এই বলগাহীন ইমিগ্রেশন নিয়ন্ত্রণ করতে চান। দুভাবে তিনি করেছেন, এটা করেছেন। ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সফল, আমরা তো আজকে বছর শেষ, 1 বছরের একটা হিসাব নিচ্ছি ডোনাল্ড ট্রাম্প সাহেবের, জানুয়ারি 20 থেকে শুরু করে আজকের ডিসেম্বরে এই শেষ সপ্তাহে এসে তিনি কি অর্জন করেছেন। ইনফ্যাক্ট তার প্রধান অর্জন কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রেই। আমরা অপছন্দ করতে পারি, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই 1 বছরে নাটকীয়ভাবে অবৈধ অবৈধ অভিবাসন কিন্তু কমে গেছে। যেমন ধরা যাক, ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি। এবছরে দক্ষিণের বর্ডার দিয়ে মাত্র 12,000 লোক চিহ্নিত অবৈধ ইমিগ্রেশন ধরা পড়েছে, যেখানে বাইডেনের শেষ বছরে প্রায় 2 লক্ষ, 1,70,000 লোক ঢোকার চেষ্টা করেছিল, কমে 12,000-এ নেমে এসছে। ড্রামাটিক শিফট ঘটেছে। ফলে এক অর্থে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার পলিসিতে, তার নীতিতে সাকসেসফুল। কিন্তু এর ফলটা কি হয়েছে একটা ভাবা যাক আমাদের। এর ফলটা মূলত হচ্ছে যে পুরো অভিবাসীদেরকে একটি শত্রু শ্রেণীতে, একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি। এই সারা দেশেই ইমিগ্রেন্টরা সবাই, ইরেসপেক্টিভ সে যে দেশে আসুক না কেন, বিশেষ করে নন হোয়াইট ইমিগ্রেন্টরা এদেশের একটা সমস্যা। সর্বশেষ আমরা এই নিয়ে কথা বলেছিলাম, আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম যদি আমার সঙ্গে আছেন, তিনি আমার সঙ্গে যুক্ত হলে খুশি হব। সর্বশেষ ইন্টারেস্টিং বক্তব্য এসছে আমাদের হোয়াইট হাউসের নাম্বার 2 স্টেফেন মিলারের কাছ থেকে। মিলার সাহেব বলছেন যে শুধুমাত্র ফার্স্ট জেনারেশনের ইমিগ্রেন্টরাই না, পরবর্তী জেনারেশন ইমিগ্রেন্টরাও কিন্তু আমেরিকার জন্য একটা প্রবলেম। এরা লেখাপড়া করে না, ইংরেজি জানে না, এরা ট্যাক্স দেয় না, এরা সব দুশ্চরিত্র ইত্যাদি ইত্যাদি। আমি সরাসরি কোট করে বলতে পারি, কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে ইমিগ্রেন্টরা এবং তাদের ছেলেমেয়েরা একটা বড় সমস্যা। এটা যে ভুল তা প্রমাণের শ্রেষ্ঠ পথ কিন্তু, ধরা যাক ইব্রাহিম চৌধুরী ইমিগ্রেন্ট, তার ছেলে ব্রিলিয়েন্ট একটা ছেলে, শুধু ভালো ইংরেজি বলে নয়, অসাধারণ তিনি এন্টারপ্রেনার, অসাধারণ পডকাস্টার। তার মানে কি, আমার ছেলে মেয়েরা অনেক ভালো। যত রকমের স্ট্যাটিস্টিক আপনি আনেন না কেন, যত রকমের স্ট্যাটিস্টিক দেখেন, দেখবেন প্রতিটা স্ট্যাটিস্টিক্স বলছে কি যে ইমিগ্রেশনের ছেলে মেয়েরা, বিকজ তারা এক্সপোজ টু মোর অপরচুনিটিস, সর্বজাতি সর্ববর্ণের ইমিগ্রেন্টরা তাদের পিতামাতার চাইতে, প্রথম জেনারেশন চাইতে অনেক সফল। আমি জাস্ট কয়েকটা অঙ্ক দিয়ে বুঝিয়ে বলি। আয়ের দিক থেকে সর্বশেষ তথ্য যে পাচ্ছি আমি, তাতে বলা হচ্ছে যে প্রথম জেনারেশন ইমিগ্রেন্টের আয় হচ্ছে $32,000 গড়ে, $32,000। আর সেখানে তার ছেলে মেয়েদের গড় আয় হচ্ছে $47,000, অলমোস্ট $20,000 তারা বেশি আয় করে মাথা পিছু।
ইমিগ্রেন্টের ছেলে মেয়েদের মধ্যে সারা আমেরিকায় 32% মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। 32% of immigrant children have university degree। 2, 3, এই মুহূর্তে ইমিগ্রেন্ট চিলড্রেনরা হচ্ছে আমেরিকার জনসংখ্যার 11%। এই যে আজকের আমেরিকার অর্থনীতি এত রমরমা, তার মূল কারণে ড্রাইভিং ইঞ্জিন হচ্ছে এই ইমিগ্রেন্টরা, মানে ইমিগ্রেন্ট চিলড্রেনরা, যারা অর্থনীতিতে গতি এনেছেন, ইনোভেশন এনেছেন, বিজ্ঞান এনেছেন। বলে যেদিক থেকে তাকাই না কেন আমরা, মিলার সাহেব ভুল বলেছেন। আমি খুব খুশি হব যদি আমাদের আজকে ইব্রাহিম চৌধুরী সাহেব আমার সাথে একমত হয়ে বলেন যে ইমিগ্রেশন মিলার সাহেবেরই কথা অথবা ট্রাম্প সাহেবের এই প্রস্তাবটা সম্পূর্ণ ভুল। কারণ আমরাই, আমাদের ছেলে মেয়েরাই এই দেশটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। এবং তার একটা বড় প্রমাণ কিন্তু মিলার সাহেব নিজেই। মিলার, স্টেফেন মিলার 100 বছর আগে 1904 সালে তার বাবা মারা বেলারুস থেকে এদেশে এসেছিলেন। 1 বছর পরে তাকিয়ে দেখুন স্টেফেন মিলার এখন হোয়াইট হাউসের নাম্বার 2। তার মানে কিরকম প্রোগ্রেস হয়েছে। সমস্যা হচ্ছে যে মিলার সাহেবরা এবং ট্রাম্প সাহেবরা চিহ্নিত করছেন নন হোয়াইটদেরকে, সাদাদের নিয়ে তার কোনো সমস্যা নেই। নতুন যে ইমিগ্রেশন পলিসি তারা প্রমালগেট করার চেষ্টা করছে, তার মূল লক্ষ্য হচ্ছে বর্ধিত সংখ্যায় শ্বেতকায়দের দেশে আসবার চেষ্টা করা, আনতে দেওয়া, আর নন হোয়াইটদের জন্য দরজা বন্ধ করে দেওয়া। যেমন ধরা যাক আমাদের গড়ে উদ্বাস্তু হিসেবে, রেফিউজি হিসেবে অ্যাসাইলাম দেওয়া হতো 1,25,000, সে নাম্বারটা কমিয়ে আনা হয়েছে 7,500-তে। এটা লিগাল ইমিগ্রেশন কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন H1 ভিসা কিভাবে রেস্ট্রিক্ট করা হচ্ছে, শেষ গল্প আপনারা শুনেছেন। তার মানে সবভাবে চেষ্টা হচ্ছে অশ্বেতকায়দের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া আর শ্বেতকায়দের জন্য দরজা খুলে দেওয়া। একটা এক্সাম্পল দেই, দক্ষিণ আফ্রিকা থেকে শ্বেতকায় আফ্রিকানদের ইনভাইট করা হচ্ছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। পত্রিকা খবর দেখছি আমি, নিউ ইয়র্ক টাইমে ছাপা হয়েছে যে যদি একজন কোনো সাউথ আফ্রিকান হোয়াইট পার্সন, আফ্রিকানা, কোনো আমেরিকান এমবেসি যে ভিসা অ্যাপ্লাই করেন, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। আপনি যদি বাঙালি হন, আপনি যদি ভারতীয় হন, আপনি যদি ডোমিনিকান হন, এই দরজা আপনার জন্য খোলা নাই। কিন্তু আপনি যদি শ্বেতকায় হন এবং শ্বেতকায় দক্ষিণ আফ্রিকান হন, আপনার জন্য দরজাটা খোলা। আরো ইন্টারেস্টিং হচ্ছে যে এই প্রশাসন মনে করছে যে শুধুমাত্র আমেরিকা নয়, পুরো পশ্চিম সভ্যতাই ইমিগ্রেশনের কারণে হুমকির শিকার হচ্ছে। তারা বলছে পশ্চিমা সভ্যতা ইরেজারের মুখোমুখি হয়েছে, যে কারণে নতুন যে নিরাপত্তা চুক্তিপত্র, নিরাপত্তা স্ট্র্যাটেজিক পেপার প্রেজেন্ট করা হয়েছে, তাতে পশ্চিম ইউরোপকে বলা হচ্ছে যে তোমরা ইমিগ্রেশন ঠেকাও। মূলত ইমিগ্রেশন বলতে তারা বলছে মূলত নন হোয়াইট ইমিগ্রেশন ঠেকাও। কারণটা কি? এরা আসলে তোমার কালচার পলিউটেড হয়ে পড়ছে, তোমার ভাষা তো পলিউটেড হয়ে পড়ছে, তোমার কালচার পলিউটেড হয়ে পড়ছে, অন্য ধর্ম তোমার দেশে প্রবেশ করছে। এর ফলে যে সংস্কৃতি উন্নত হচ্ছে, বহু বর্ণিল হচ্ছে, সে কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে তোমার যে আদি চরিত্রটা ক্ষতিগ্রস্ত। আদি চরিত্র বলতে কি বোঝায়? তোমার যে শ্বেতকায় এবং খ্রিস্টিয়ান যে সংস্কৃতি, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি? খুব ভালো যদি আমাকে ইব্রাহিম চৌধুরী পরামর্শ দেন, কারণ তিনি আমার চেয়ে ভালো জানেন এই বিষয়ে। তা হচ্ছে যে আমরা অ্যাজ ইমিগ্রেন্ট কমিউনিটি কি করতে পারি। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে এখানে বিদ্রোহ করে কোনো লাভ নেই। এদেশে আমি অন্তত দেখি যে দেশে আমরা এখনো গেস্ট, এদেশে আমরা এখনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক। এটি আমাদের বাস্তবতা। কেমন? এখন আপনি আইনের কথা বলতে পারেন, দর্শনের কথা বলতে পারেন, কিন্তু বাস্তব হচ্ছে যে একজন অশ্বেতকায় মানুষ, আমার মতো আপনার মতো মানুষ, এদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কিন্তু আমি কি করে প্রথম শ্রেণী হতে পারি? আমার সাফল্যের মাধ্যমে, আমার শিক্ষার মাধ্যমে, আমার অর্জনের মাধ্যমে। আপনি লক্ষ্য করে দেবেন এই মুহূর্তে আমেরিকার প্রধান 10টি মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও কে 10টির 6 জন হচ্ছে বিদেশ থেকে আসা ইমিগ্রেন্ট, মূলত নন হোয়াইট ইমিগ্রেন্ট, ভারতীয় বা অন্যান্য বংশোদ্ভূত। তার মানে আমরাই এই দেশটাকে বদলাতে পারি এবং সঙ্গে সঙ্গে আমাদের ইমেজটাকে বদলাতে পারি। ইতিমধ্যে ভারতীয়রা কিন্তু পরিচিত দেশে কি লয়াল ইমিগ্রেন্ট হিসেবে, তাদের নামই হচ্ছে লয়াল ইমিগ্রেন্ট। এরা আইন ভঙ্গ করে না, এরা লেখাপড়া করে, এরা
অনেক বেশি আয় করে, এরা যে শহরে যাবে শহরটাকে বদলাবে, এইটা একটা ইমেজ তারা তৈরি করে ফেলেছে। আমাদেরকেও কিন্তু সফল হতে হলে এই ইমেজটা অর্জন করতে হবে যে আমরা যেখানে যাব সেই শহরটাকে আমরা বদলাবো, উন্নত করব আমাদের পরিশ্রম দিয়ে, আমাদের সততা দিয়ে, আমাদের চেষ্টা দিয়ে, এবং দ্যাটস কোয়াইট পসিবল। আমি মনে করি সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের মামুন ভাই আছেন, মামুন ভাইয়ের মতো শিক্ষকের হাত দিয়ে কিন্তু সেই প্রজন্ম তৈরি হচ্ছে, যে প্রজন্ম আমেরিকাকে এমন নাগরিক উপহার দেবে যে নাগরিক আমেরিকার সংস্কৃতিকে, আমেরিকার অর্থনীতিকে বদলে দিতে পারে। আমরা ইমিগ্রেন্ট হিসেবে আমি মনে করি আমাদের পিতা মাতা হিসেবে আমাদের দায়িত্ব হবে আমাদের ছেলে মেয়েকে সেই সাফল্য অর্জনে সাহায্য করা।